এসব পরিষ্কার ইশারা করছিল যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং আগে থেকে তৈরি করা পরিকল্পনা ছিল। এখন সবাই আলাদা আলাদা থাকতে শুরু করেন, কারণ কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। ওদিকে ড্যানি অ্যামিকে পাইলটের ফোন দেখায়, যা সে আগেই লুকিয়ে ফেলেছিল। সেই ফোনে পাইলটের শেষ ভিডিও রেকর্ডিং ছিল। ভিডিওতে পাইলট নিজে বলছিলেন যে বিমানে কোনো অনেক বড় রহস্য লুকিয়ে আছে এবং বিমানটিকে ইচ্ছা করে ক্র্যাশ করানো হয়েছে। ড্যানি এবং অ্যামি সেই ভিডিও বাকি সবাইকে দেখিয়ে দেন। এখন সবাই পুরোপুরি বিশ্বাস করেন যে এখানে সত্যি কোনো বড় খেলা চলছে এবং আগের দুজনের মৃত্যু স্রেফ দুর্ঘটনা ছিল না। এরই মধ্যে কার্লস জানান যে তিনি অবশেষে জিপিএস ডিভাইস ঠিক করে ফেলেছেন। এখন তাদের শুধু পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে সেটি অ্যাক্টিভেট করতে হবে। কিন্তু এখন কেউ কাউকে বিশ্বাস করছিলেন না, কারণ যদি আসল খুনি তাদের মধ্যে থাকে তবে সে কখনো চাইবে না যে সাহায্য পৌঁছাক। যদি জিপিএস চালু হয়ে যায় তবে সবাই এখান থেকে বেঁচে ফিরবেন। এখন সবাই আলোচনা করতে থাকেন যে পাহাড়ে কে যাবে আর কে নিচে ক্যাম্পের সুরক্ষা দেবে। অবশেষে জ্যাক বলেন যে তিনি নিচে থেকে ক্যাম্প সামলাবেন, যেখানে কার্লস, ডাক্তার কেভিন এবং ক্রিস্টি পাহাড়ে গিয়ে জিপিএস ডিভাইস ইনস্টল করবেন। তিনজন লোক এখন ডিভাইস নিয়ে পাহাড়ের দিকে এগোতে থাকেন। তাদের প্ল্যান পরিষ্কার ছিল, যদি তাদের মধ্যে কেউ একজন খুনি প্রমাণিত হয় তবে বাকি দুজন মিলে তাকে সামলে নেবেন। ওদিকে চড়ার সময় কার্লস চুইংগাম চিবোতে থাকেন। তখনই ক্রিস্টি তার গামের র্যাপার দেখে বুঝতে পারেন যে এটি সেই খাবারের অংশ যা আগে চুরি হয়েছিল, মানে খাবার কার্লস চুরি করেছিলেন। এখন ক্রিস্টির মনে সন্দেহ জাগতে থাকে যে হয়তো তিনিই আসল খুনিও হতে পারেন, কিন্তু তিনি এখনও কাউকে কিছু জানান না। তিনি চুপচাপ কার্লসের ওপর নজর রাখতে শুরু করেন। সেই সঙ্গে সাবধানতার জন্য তিনি জিপিএস ডিভাইসটিও কার্লসের থেকে নিয়ে নিজে সামলে নেন, কারণ তার ভয় ছিল পাছে কার্লস ডিভাইসের ক্ষতি না করে দেয়। এখন তিনজন ধীরে ধীরে পাহাড়ের চূড়ার দিকে এগোতে থাকেন, কিন্তু তখনই হঠাৎ ক্রিস্টির পা পিছলে যায় এবং তিনি পাহাড়ের কিনারা থেকে নিচে ঝুলে পড়েন। সবথেকে বিপজ্জনক বিষয় ছিল এই যে জিপিএস ডিভাইসটিও কিনারার পাশে পড়ে গিয়েছিল। যদি সেই ডিভাইস নিচে পড়ে যেত তবে এখান থেকে বেরোয়ার শেষ আশাটুকু শেষ হয়ে যেত। তাই নিজের জীবন বিপন্ন করে ক্রিস্টি সবার আগে ডিভাইসটি ধরে ফেলেন। ওদিকে কার্লস এবং কেভিন নিজেদের জীবনের তরোয়া না করে ক্রিস্টিকে ওপরে টেনে তুলতে শুরু করেন এবং অবশেষে তারা দুজনে মিলে ক্রিস্টি এবং ডিভাইস দুজনকেই বাঁচিয়ে নেন। এই ঘটনার পর তিনজনের মধ্যে কিছুটা ভরসা তৈরি হতে শুরু করে, কারণ যদি তাদের মধ্যে কেউ খুনি হতো তবে সে সহজেই বাকিদের মরার জন্য ছেড়ে দিতে পারত। কিন্তু তারা একে অপরের জীবন বাঁচিয়েছেন। এখন অবশেষে কার্লস জিপিএস ডিভাইস ইনস্টল করা শুরু করেন। ওদিকে ডাক্তার কেভিন নিজের ফোনে সিগন্যাল চেক করেন, কিন্তু এখনও নেটওয়ার্ক ছিল না। মানে এখন তাদের শেষ আশা ছিল শুধু এই জিপিএস ডিভাইসটি। কিছুক্ষণ পর কার্লস খুশি হয়ে জানান যে ডিভাইস অবশেষে অ্যাক্টিভেট হয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে তার সিগন্যাল অনেক দূর পৌঁছে যাবে। এখন সূর্য ডুবতে শুরু করেছিল, তাই তিনজন আবার ক্যাম্পের দিকে ফিরতে শুরু করেন। ওদিকে নিচে ক্যাম্পে থাকা বাকিরা এখন একে অপরকে একদমই বিশ্বাস করতে পারছিলেন না। লিসা নিজের বন্দুক নিয়ে জ্যাককে দূরে থাকতে বলেন, কারণ স্বামীর মৃত্যুর পর এখন তার প্রতিটি মানুষের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। ওদিকে ড্যানিও অ্যামির ওপর রাগ করতে শুরু করেন। তিনি অ্যামিকে বলেন যে এখন থেকে সে আর কারো সঙ্গে কথা বলবে না এবং সবকিছু তিনিই সামলাবেন। কিন্তু এখন অ্যামি নিজেই ড্যানিকে সন্দেহ করতে শুরু করেছিলেন। তার মনে হতে লাগলো যে হয়তো তিনি তার ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছেন, কারণ তিনি ড্যানির অতীত সম্পর্কে কিছুই জানতেন না। তিনি শুধু ভালোবাসায় অন্ধ হয়ে তার সঙ্গে পালিয়ে এসেছিলেন এবং এখন এই জঙ্গলে একে একে মানুষ মরছে। অ্যামির এই কথা শুনে ড্যানি রাগে চিৎকার করতে থাকেন। তিনি বলেন যে তিনি না হলে এতক্ষণে অ্যামি মরে যেত। ড্যানির এই রূপ দেখে অ্যামি ভয় পেয়ে যান, কারণ তিনি আগে কখনো তাকে এত রাগে দেখেননি। এখন তার নিজের সিদ্ধান্তের উপর অনুশোচনা হতে শুরু করে। এরই মধ্যে নিচে থাকা চারজন একে অপরকে সন্দেহের নজরে দেখতে থাকেন। কিছুক্ষণ পর পাহাড় থেকে ফিরে কার্লস, কেভিন এবং ক্রিস্টি ক্যাম্পে পৌঁছান। তারা জানান যে জিপিএস ডিভাইস সঠিক পদ্ধতিতে অ্যাক্টিভেট হয়েছে এবং যদি কপাল ভালো থাকে তবে পরদিন পর্যন্ত কোনো না কোনো রেস্কিউ টিম সেখানে পৌঁছে যাবে। এখন বেঁচে থাকা 7 জন মানুষ অদ্ভুত নিস্তব্ধতায় রাতের খাবার খান। প্রত্যেকে শুধু এটাই ভাবছিলেন যে কোনো মতে তাদের শুধু পরদিন সকাল পর্যন্ত বেঁচে থাকতে হবে। রাত হতেই সবাই ঘুমিয়ে পড়েন, কিন্তু কার্লস একা নিজের ফাইটিং প্র্যাকটিস শুরু করেন। তিনি তার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করতে চেয়েছিলেন। কার্লস নিজের স্বপ্ন নিয়ে এতটাই প্যাশনেট ছিলেন যে এই ভয়াবহ পরিস্থিতিও তার ধ্যান ছিল শুধু প্র্যাকটিসে। এই কারণেই তিনি আগে খাবার চুরি করেছিলেন যাতে তার ডায়েট খারাপ না হয়। কিন্তু তখনই হঠাৎ কার্লস দেখেন যে সামনে অন্ধকারে কেউ কালো পোশাকে দাঁড়িয়ে আছে এবং সবথেকে ভয়ের বিষয় ছিল এই যে সেই মানুষটি কার্লসের ফাইটিং মাস্ক পরেছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই রহস্যময় মানুষটি কার্লসের ওপর ছুরি দিয়ে হামলা করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কার্লসের হত্যা হয়। পরদিন সকালে যখন সবাই ওঠেন তখন কার্লসকে কোথাও দেখা যায় না। তখন জ্যাক বলেন যে তাদের আলাদা আলাদা হয়ে তাকে খোঁজা উচিত, কিন্তু ডাক্তার কেভিন মনে করিয়ে দেন যে যদি জিপিএস ডিভাইস কাজ করে থাকে তবে এতক্ষণে রেস্কিউ টিম চলে আসা উচিত ছিল। তারা জানতেন না যে রাতে কেউ চুপি চুপি জিপিএস ডিভাইসের তার কেটে দিয়েছিল, মানে কোনো সিগন্যাল বাইরে যাচ্ছিলই না। এই
সত্য অজানা রেখে বাকিরা জঙ্গলে কার্লসকে খুঁজতে বের হন, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরও কার্লসকে কোথাও পাওয়া যায় না। তখন কেভিন বলেন যে তাদের আবারও পাহাড়ে গিয়ে জিপিএস ডিভাইস চেক করা উচিত। ক্রিস্টিও তার সঙ্গে যেতে রাজি হন, কারণ এখন কাউকে একা পাঠানো খুব বিপজ্জনক ছিল। দুজন পাহাড়ের দিকে এগোতে থাকেন। পথে হঠাৎ তারা আকাশে অনেকগুলো পাখি এক জায়গায় উঠতে দেখেন। এটি দেখে দুজনেই বুঝতে পারেন যে সেখানে নিশ্চয়ই কিছু ঘটেছে, তাই তারা পাহাড়ের দিকে যাওয়ার বদলে সেই দিকে এগোতে থাকেন এবং সেখানে পৌঁছে তাদের বুক কেঁপে ওঠে, কারণ সেখানে কার্লসের লাশ পড়েছিল। কেউ গতরাতে তাকে হত্যা করে তার বডি সেখানে ফেলে দিয়ে গেছে। এখন কেভিন এবং ক্রিস্টি ক্যাম্পে ফিরে আসেন এবং বাকিদের জানান যে তারা আরও একজন সাথীকে হারিয়েছেন। এখন সবার সন্দেহ ড্যানি এবং অ্যামির ওপর যেতে শুরু করে, কারণ আগের রাতে কার্লস তাদের দুজনের সবথেকে কাছে শুয়েছিলেন। যদিও ড্যানি বোঝানোর চেষ্টা করেন যে তিনি এমনটা কেন করবেন, কিন্তু এখন প্রত্যেকের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, যদি তাদের মধ্যে কেউ একজন খুনি হয় তবে তার উদ্দেশ্য কি? সে একে একে সবাইকে কেন মারছে? তখনই লিসা জানান যে গতরাতে তার বন্দুকের সমস্ত গুলি চুরি হয়ে গেছে। তার কাছে এখন শুধু শেষ একটি গুলি বাকি ছিল, যা তার পকেটে ছিল। এটি শুনে কেভিন বলেন যে যখন তিনি ড্যানির চিকিৎসা করেছিলেন তখন তিনি তার পিঠে একটি ট্যাটু দেখেছিলেন, এবং এমন ট্যাটু সাধারণত গ্যাংয়ের লোকেরা বানায়, মানে ড্যানি কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। উপরন্তু অ্যামিও তার অতীত সম্পর্কে কিছু জানতেন না, তাই সন্দেহ আরও বেড়ে যায়। কিন্তু ড্যানি বলেন যে সেই ট্যাটু তিনি নিজে বানাননি, তাকে মিথ্যে কেসে জেলে পাঠানো হয়েছিল এবং সেখানে গ্যাংয়ের লোকরা জোর করে তার শরীরে সেই ট্যাটু বানিয়ে দিয়েছিল। তিনি বলেন যে জেল থেকে বেরোনোর পর তিনি নিজের জীবন বদলানোর চেষ্টা করেছেন এবং তখনই তিনি অ্যামির বাড়িতে ড্রাইভারের চাকরি পান। সেখানেই তার অ্যামির সঙ্গে ভালোবাসা হয়। ড্যানি পরিষ্কার জানান যে তিনি অপরাধী নন এবং তিনি এই সব করছেন না। সেই সঙ্গে তিনি অ্যামিকে এটাও জানান যে শুরুতে তিনি তার টাকার প্রতি আকর্ষিত হয়েছিলেন, কিন্তু পরে তিনি সত্যি অ্যামিকে ভালোবাসতে শুরু করেন এবং এখন তিনি তাকে বাঁচানোর জন্য যা কিছু করতে পারেন। এরই মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং হঠাৎ জঙ্গলে ঝড় আর ভারী বৃষ্টি শুরু হয়। সবাই দৌড়ে আবার বিমানের ভেতরে চলে আসেন, কিন্তু তখনই তারা অবশেষে সেই জিনিসটি দেখতে পান যার জন্য হয়তো এই সব ঘটছে। বৃষ্টির কারণে বিমানের ছাদের একটি অংশ ভেঙে যায় এবং সেখান থেকে বেশ কয়েকটি বড় ব্যাগ নিচে পড়ে। যখন জ্যাক ছাদ সরিয়ে ঠিকমতো দেখেন তখন সবাই স্তম্ভিত হয়ে যান, কারণ সেই ব্যাগগুলোর ভেতরে সাদা রঙের অনেক প্যাকেট ভরা ছিল। সবাই সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এগুলি ড্রাগস এবং এগুলির দাম কোটি কোটি টাকা হবে। এখন ধীরে ধীরে সমস্ত বিষয়ে পরিষ্কার হতে শুরু করে। এয়ারলাইন আসলে সাধারণ যাত্রীদের আড়ালে ড্রাগস পাচার করছিল। সম্ভবত এই কারণেই তাদের ফ্লাইটের টিকিট বাকি ফ্লাইটের থেকে অনেক সস্তা ছিল। এখন ড্যানি, যিনি আগে গ্যাংয়ের সঙ্গে কাজ করতেন, তিনি সঙ্গে সঙ্গে চিনে ফেলেন যে এটি ড্রাগস। তিনি বুঝতে পারেন যে হয়তো এয়ারলাইনের রহস্য কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল এবং তাই বিমানটিকে ইচ্ছে করেই এই জঙ্গলে ক্র্যাশ করানো হয়েছে। এখন সবাই এটা বুঝে যান যে তাদের মধ্যে থাকা খুনি হয়তো এই ড্রাগস দখল করতে চায়, কিন্তু তবুও অনেক প্রশ্ন বাকি ছিল। যদি উদ্দেশ্য শুধু ড্রাগস হাসিল করা হতো তবে বাকিদের মারার কি দরকার ছিল? এরই মধ্যে হঠাৎ অ্যামি ভয় পেয়ে বিমান থেকে বাইরে পালিয়ে যান। তার মনে হয় যে যেই এই কাজ করেছে সে এখন তাদেরও মেরে ফেলবে। তখন ড্যানি সঙ্গে সঙ্গে তার পিছনে ছোটেন। ওদিকে কেভিন বলেন যে কারো একা বাইরে যাওয়া উচিত নয়। এরপর লিসাও বন্দুক নিয়ে অ্যামিকে খুঁজতে বাইরে বের হন। বাইরে প্রবল বৃষ্টি আর ঝড়ের কারণে কিছুই পরিষ্কার শোনা যাচ্ছিল না। লিসা জঙ্গলে অ্যামিকে খুঁজছিলেন। তখনই পিছন থেকে সেই রহস্যময় খুনি তার উপর হামলা করে। মরার আগে লিসা তার মুখোশ সরানোর চেষ্টা করেন যাতে তার মুখ দেখতে পারেন, কিন্তু তিনি সফল হতে পারেন না এবং কিছু মুহূর্তের মধ্যেই লিসারও মৃত্যু হয়। পরদিন সকালে যখন বাকিরা লিসার লাশ দেখেন তখন সবাই পুরোপুরি ভেঙে পড়েন। তারা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু খুনি বারবার কাউকে না কাউকে মারছিল। এখন সেখানে থাকা প্রতিটি মানুষ অন্যকে সন্দেহ করতে শুরু করেন, কিন্তু কারো কাছে কোনো অকাট্য প্রমাণ ছিল না। তখনই হঠাৎ ক্রিস্টি নিজের বন্দুক জ্যাকের দিকে তাক করেন। তিনি বলেন যে তিনি জ্যাকের জিনিসপত্রের মধ্যে লিসার বন্দুক থেকে চুরি হওয়া গুলি পেয়েছেন, মানে জ্যাকই আসল খুনি হতে পারে। কিন্তু ক্রিস্টির কাছে শুধু এই একটি প্রমাণ ছিল না, ক্রিস্টি জ্যাকের ব্যাগে একটি স্যাটেলাইট ফোনও পেয়েছিলেন। এখন ক্রিস্টি পুরোপুরি নিশ্চিত হয়ে যান যে জ্যাকই এই সব করছেন। যদিও জ্যাক নিজেকে নির্দোষ দাবি করেন, তিনি বলেন যে হ্যাঁ, তিনি লিসার বন্দুক থেকে গুলি বের করেছিলেন, কিন্তু তিনি এমনটা করেছিলেন কারণ তার মনে হয়েছিল লিসাই খুনি। তিনি শুধু বাকিদের নিরাপত্তা চেয়েছিলেন।
কিন্তু স্যাটেলাইট ফোনটি তার ছিল না। জ্যাক বলেন যে আসল খুনি তাকে ফাঁসানোর জন্য সেই ফোনটি তার ব্যাগে রেখেছে। তখনই কেভিন দ্রুত বলেন যে তাদের সেই স্যাটেলাইট ফোন দিয়ে সঙ্গে সঙ্গে সাহায্য চাওয়া উচিত, কিন্তু ক্রিস্টি জানান যে তিনি আগেই চেষ্টা করেছেন। ফোনে একটি পাসওয়ার্ড দেওয়া আছে এবং পাসওয়ার্ড ছাড়া সেটি ব্যবহার করা সম্ভব নয়। এখন যেহেতু ফোন জ্যাকের ব্যাগে পাওয়া গিয়েছিল, তাই সবার মনে হয় পাসওয়ার্ড শুধু জ্যাকই জানবেন। কিন্তু জ্যাক বারবার বলেন যে ফোনটি তার নয় এবং তিনি কোনো পাসওয়ার্ড জানেন না। এখন রাগে জ্যাকের ওপর হামলা করেন, কিন্তু কেভিন তাকে থামিয়ে দিয়ে বলেন যে যদি তারা জ্যাককে মেরে ফেলেন তবে ফোন কখনো আনলক হবে না এবং তখন তারা এখান থেকে বেরোতে পারবেন না। তাই আপাতত জ্যাককে বাঁচিয়ে রাখা জরুরি ছিল। এরপর তারা জ্যাককে বেঁধে ফেলেন। এখন বেঁচে থাকা 4 জন সিদ্ধান্ত নেন যে কাউকে জ্যাকের থেকে সত্যিটা বের করতে হবে এবং অবশেষে এই দায়িত্ব ডক্টর কেভিনকে দেওয়া হয়। কেভিন জ্যাকের কাছে গিয়ে আরও একবার তার কাছে পাসওয়ার্ড জানতে চান, কিন্তু জ্যাক আবার সেই একই কথা বলেন যে তিনি কিছুই জানেন না। এখন বাধ্য হয়ে কেভিন তাকে টর্চার করতে শুরু করেন। তিনি তার নখ উপড়ে ফেলতে থাকেন। ওদিকে ঠিক সেই সময় ক্রিস্টি, ড্যানি এবং অ্যামি পাহাড়ে লাগানো জিপিএস ডিভাইস চেক করতে বেরোন। সেখানে পৌঁছে তারা দেখে স্তব্ধ হয়ে যান, কারণ কেউ জিপিএস ডিভাইসের তার খুলে দিয়েছিল। মানে এত সময় ধরে কোনো সিগন্যাল বাইরে যাচ্ছিল না। এখন ক্রিস্টি দ্রুত তার আবার জুড়ে দেন এবং অবশেষে জিপিএস ডিভাইস পুনরায় চালু হয়। এখন তাদের লোকেশন আমেরিকা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে মানুষ অনেক দিন ধরে সেই নিখোঁজ বিমানটি খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু সমস্যা ছিল এই যে লোকেশন আমাজন জঙ্গলের সেই অংশে ছিল যা আমেরিকার সীমানার বাইরে পড়ত। উপরন্তু এয়ারলাইনও আমেরিকান রেজিস্টার্ড ছিল না, তাই আমেরিকান সেনাবাহিনী সেখানে সরাসরি যেতে পারত না। এরই মধ্যে একটি বড় তথ্য ফাঁস হয়। সেই ইনভেস্টিগেটর ক্লেয়ার আসলে জ্যাকের স্ত্রী ছিলেন এবং জ্যাক এয়ারলাইনের বিরুদ্ধে একটি গুপ্ত মিশনে গিয়েছিলেন। তিনি এই পুরো ড্রাগ পাচারে তদন্ত করছিলেন। এই কারণেই ক্লেয়ার এখন তাকে খোঁজার চেষ্টা করছিলেন। এই তথ্যের পর একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে জ্যাক আসল খুনি হতে পারেন না, কিন্তু জঙ্গলে থাকা বাকিরা এখনও তাকেই সন্দেহ করছিলেন। ওদিকে জঙ্গলে ক্রিস্টি একা জ্যাকের কাছে আসেন। এখন তারও মনে হতে শুরু করেছিল যে হয়তো জ্যাককে ফাঁসানো হচ্ছে। জ্যাক তাকে বুঝিয়ে বলেন যে তিনি যদি সত্যি খুনি হতেন তবে তিনি শুধু গুলি নয় বরং পুরো বন্দুক চুরি করতেন এবং তারপর বাকিদের সহজেই মারতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। ক্রিস্টির কাছে তার কথা যুক্তিযুক্ত মনে হয়, তাই তিনি চুপি চুপি জ্যাকের বাঁধন খুলে দেন এবং তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলেন, যাতে বাকিরা তাকে আবারও টর্চার করতে না পারে। পরদিন সকালে যখন বাকিরা দেখেন যে জ্যাক নেই, তখন তারা অবাক হয়ে যান। ক্রিস্টি এমন আচরণ করেন যেন তিনি কিছুই জানেন না, কিন্তু ড্যানি এবং অ্যামি ভয় পেয়ে যান, কারণ যদি জ্যাক সত্যি খুনি হন তবে এখন তিনি স্বাধীন এবং তিনি যে কোনো কারোর ওপর প্রতিশোধ নিতে পারেন, বিশেষ করে কেভিনের ওপর, যিনি আগের রাতে তাকে খারাপভাবে টর্চার করেছিলেন। এখন কেভিন নিজে ভয় পেতে শুরু করেন। তখনই ড্যানি সিদ্ধান্ত নেন যে তিনি অ্যামিকে নিয়ে বাকিদের থেকে আলাদা হয়ে যাবেন, কারণ এখন তিনি কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু ক্রিস্টি তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন যে যদি সবাই আলাদা আলাদা হয়ে যান তবে আসল খুনির জন্য মানুষকে মারা আরও সহজ হয়ে যাবে। কিন্তু ড্যানি বলেন যে এতদিন একসঙ্গে থাকা সত্ত্বেও তাদের অনেক সাথী মারা গেছেন, তাই এখন আলাদা হওয়াই ভালো। ওদিকে জ্যাক ও ক্যাম্প থেকে দূরে গিয়ে একা থাকার জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজতে শুরু করেন, কারণ এখন শুধু ক্রিস্টি ছাড়া বাকি সবাই তাকে খুনি মনে করছিলেন। এরই মধ্যে ড্যানি অ্যামিকে ভরসা দেন যে তিনি তাকে কিছু হতে দেবেন না। তারা বলেন যে জিপিএস ডিভাইস চালু হয়েছে এবং শীঘ্রই রেস্কিউ টিম সেখানে পৌঁছে যাবে। আর সত্যি এমনটাই হয়। মেক্সিকান আর্মি অবশেষে তাদের সিগন্যাল পেয়ে যায়। এখন সেনাবাহিনীর একটি টিম হেলিকপ্টার নিয়ে আমাজন জঙ্গলের দিকে রওনা হয়। ওদিকে জঙ্গলে ড্যানি এবং অ্যামি একসঙ্গে বসেছিলেন, যেখানে বাকিরা আলাদা আলাদা দিকে চলে গিয়েছিলেন। তখনই হঠাৎ পুরো জঙ্গলে বেশ কিছু গুলির শব্দ প্রতিধ্বনিত হয়। এই শব্দ শুনে বাকি সবাই দ্রুত ক্যাম্পের দিকে দৌড়ান, কিন্তু সেখানে পৌঁছে তাদের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়, কারণ ড্যানি এবং অ্যামি দুজনেই মাটিতে পড়েছিলেন। কেউ পিছন থেকে গুলি করে দুজনেরই হত্যা করেছে। এখন জঙ্গলে শুধু 3 জন বেঁচে ছিলেন, ক্রিস্টি, ডক্টর কেভিন এবং জ্যাক। 3 জন একে অপরকে সন্দেহ ভরা নজরে দেখতে থাকেন, কারণ এখন পরিষ্কার ছিল যে আসল খুনি এই 3 জনের মধ্যেই কেউ একজন, সেই মানুষটি যিনি শুরু থেকে একে একে সবাইকে মেরেছেন। অন্যদিকে সেনাবাহিনীর হেলিকপ্টারও ধীরে ধীরে সেই লোকেশনের দিকে এগোচ্ছিল এবং এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়।